ধীরাজ নামে একজন কুঠারির কুড়ুল হারিয়ে গিয়েছিল। সে তার ঘরের বাইরে অনেক চিহ্ন দেখতে পায় এবং সেই চিহ্নগুলো অনুসরণ করে সে জঙ্গলের পথে অনেক দূর চলে যায়। আরে, আর কত দূর যাব? এই দাগগুলো আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আর আমার কাঁঠারি এখানে কেন থাকবে? কেউ তো আছে যে আমাকে কোথাও একটা নিয়ে যেতে চাইছে। জঙ্গল আরও গভীর হতে থাকে এবং বড় বড় গাছের ছায়া সারা বনকে ঘিরে ফেলে। মায়ের কথাটাই ঠিক ছিল। হায় ভগবান, কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে। হঠাৎ ধীরাজ থেমে যায় এবং তার পুরো চেহারা ফ্যাকাশে হয়ে যায়। এটা 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 কি হয়েছে? হে ভগবান, না, এটা হতে পারে না। সামনে একটা গাছের নিচে তার কুড়ুল এক রাজকুমারীর পেটে গাঁথা ছিল। তা দেখে ধীরাজের হুঁশ উড়ে যায়, তার মাথা ঘামে ভিজে যায়। এই জন্যই মা আমাকে একা এখানে আসতে বারণ করেছিল। ও না, আমি ফেঁসে গেলাম। আমাকে তাড়াতাড়ি এক্ষুনি এখান থেকে কোথাও একটা পালাতে হবে। তখনই সেখানে রাজা, মহামন্ত্রী এবং সেনাপতি চলে আসে। রাজার নজর যায় রাজকুমারীর মৃত শরীরের দিকে। হে ভগবান, এ কি হয়ে গেল আমার রাজকন্যা, আমার মেয়ে! মহারাজ, এই দেখুন, এই কাঠুরি এখানে কি করছে? এই সকাল সকাল, তাও আমার জঙ্গলে! দেখুন মহারাজ। হ্যাঁ, আর এই দেখুন মহারাজ, ওর রক্তাক্ত কুঠারি ওখানেই পড়ে আছে। এর থেকে বড় প্রমাণ আর কি হবে মহারাজ? এই দেখুন। তার মানে তুই আমার মেয়ের হত্যা করেছিস? এই রকম দুঃসাহস করার তোর সাহস কে দিয়েছে? না 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 মহারাজ, না, আমি তো শুধু আমার নিজের কুঠারিটা নিতে এখানে এসেছিলাম। মানে ওই আমার কুঠারটা খুঁজতে খুঁজতে এখানে পৌঁছেছিলাম। আমি জানি না যে এটা কে করেছে। আমি আসলে একদমই নির্দোষ মহারাজ। মিথ্যে, একদম পরিষ্কার মিথ্যে বলছে মহারাজ। আপনি ওর কথায় একদম বিশ্বাস করবেন না মহারাজ। আমার মেয়েকে যে খুন করেছে তাকে আমি জীবন্ত ছাড়ব না। ধরো একে! এই হচ্ছে আসল খুনি। সৈনিক, ধরো ওকে! মহারাজ, আমি বিনতি করছি, একটু শুনুন আপনি। আমার বাড়ি থেকে এই পর্যন্ত তীর দিয়ে দাগ কাটা ছিল মহারাজ। আমার কুঠারি হারিয়ে গেছিল, তাই জন্য আমি এই তীরগুলো, মানে এই দাগগুলো দেখতে দেখতে এই পর্যন্ত এলাম। আপনি বিশ্বাস করুন মহারাজ, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আপনি চাইলে তীরের দাগগুলো দেখে নিন মহারাজ, দেখে নিন আপনি। মহারাজ, ও আবার মিথ্যে কথা বলছে। আচ্ছা, ঠিক আছে, চল, আমিও দেখতে চাই তোমার বাড়ির রাস্তা। আর যদি এটা মিথ্যে হয় তো তুমি মনে রাখবে। মহারাজ, এত দয়া করার কি দরকার আছে? না মন্ত্রী, বিচারের আগে সত্যিটা জানা খুবই দরকার হয়। চলো সবাই। রাজা এবং বাকিরা সবাই ধীরাজের বাড়ি যায়। সেখানে ধীরাজের মা দরজার কাছে দাঁড়িয়েছিল। মহারাজ, আজ থেকে প্রায় ২৫ বছর আগে ধীরাজের বাবা রহস্যময়ভাবে গায়েব হয়ে যায়। তারপর থেকে আমি বনে এই কুঠিরে ধীরাজকে খুব কষ্ট করে মানুষ করি। আমার ছেলে খুব সাধারণ একজন কুঠারি, এত বড় পাপ সে করতেই পারে না। আমরা সাধারণ মানুষ মহারাজ। দেখলেন মহারাজ, দেখলেন, ওর মা ওকে বারণ করেছিল, তার মানে নিশ্চয়ই ও জানত। ব্যাস, আমি আর কিছু শুনতে চাই না। দুজনেই সমানভাবে দোষী। সৈনিক, দুজনকেই বন্দি করো। মা আর ছেলে দুজনকেই বন্দি করে নাও। চলো। না মহারাজ, আমার ছেলেকে দয়া করে কিছু করবেন না। মহামন্ত্রী। হ্যাঁ মহারাজ, বলুন। যা হবার ছিল তা হয়ে গেছে। রাজকুমারীর অন্তিম সংস্কার ওর মামা ফিরে আসার পরেই হবে। হ্যাঁ মহারাজ, যেমনটা আপনি বললেন, আমি এখুনি পার্শ্ববর্তী রাজ্যে খবর পাঠিয়ে দিচ্ছি। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। আর যত তাড়াতাড়ি সম্ভব খবর পাঠাও। রাজকুমারীর মামা মশাইকে যেন খুব তাড়াতাড়ি ডাকা হয়। আর এই দুজনকে কাল পর্যন্ত আলাদা আলাদা কারাগারে বন্দি করে রাখো। কাল সকল প্রজার সামনে এই দুজনকে আমরা মৃত্যুদণ্ড দেব। না মহারাজ, না, আমরা নির্দোষ, আমরা অপরাধ করিনি। কাল সূর্যোদয়ের সাথে সাথেই এরা শেষ হয়ে যাবে। এই আদেশ দিয়ে মহারাজ, মহামন্ত্রী এবং সেনাপতি মহলের উদ্দেশ্যে রওনা দেয়। আরে ভাই, রাজা তো এই দুজনকে আলাদা আলাদা কারাগারে রাখতে বলেছিল। হ্যাঁ ভাই, কিন্তু এখন তো আমাদের কাছে একটাই কারাগার খালি আছে না, আর বাকিগুলো তো প্রথম থেকেই ৩-৪ জন কয়েদি আছে। এখন কোথায় রাখবো এতজনকে? তুমি ভুলে গেছো নাকি? ওই কারাগারটা তো একদম খালি আছে, যেটা তো ওই তান্ত্রিক মারা গেছিল।
মনে আছে? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে চলো চলো, এই কাঠুরিটাকে ওইখানেই আটকে রাখি। ওই তান্ত্রিকের আত্মায় কেউ শান্তি দেবে না। চলো চলো। সৈন্যরা মিলে ধীরাজকে এক ভয়ানক কারাগারের মধ্যে বন্দি করে, যেখানে বলা হয় এক ভয়ঙ্কর তান্ত্রিকের মৃত্যু হয়েছিল এবং তার কঙ্কাল এখনও ওখানে রয়েছে। ধীরাজের মাকে অন্য কারাগারে বন্দি করে রাখা হয়। সৈনিকেরা সেখানে ধীরাজকে রেখে সেই কারাগার থেকে পালিয়ে যায় এবং তাকে ওই কারাগারে বন্দি করে রাখে। সেই অন্ধকার কারাগারে একা ধীরাজ ভয় পেয়ে যায়। মা, তোমার আদরের ছেলেকে দেখো আজকে কোন জায়গায় আছি আমি। তুমি কতবার বারণ করেছিলে, আজকে জঙ্গলে যাস না যাস না যাস না। রে ইস, যদি একবারও আমি যদি তোমার কথাটা শুনতাম মা, কি করব আমি এখন? ও ভগবান, না জানি আমার ছেলে ওই কারাগারে কি করছে, কেমন আছে। 25 বছর বাদে মাত্র কামানো শুরু করেছিল সে। এখন খুশির দিন আসার কথা ছিল, আর আবার বড় ঘটনা ঘটে গেল। এই তান্ত্রিক বাবা, আপনিও তো কারোর ছেলে ছিলেন, আপনারও তো মা ছিল। হয়তো আমি সেই মায়ের দিব্যি দিয়ে বলছি, আমি নির্দোষ, আমি পুরোপুরি নির্দোষ, আমার মাও নির্দোষ। দয়া করে আমাদের সাহায্য করুন, আমরা তো নির্দোষ। বলুন, আমার মন জানে আর আমার ভগবানই জানে, এটা তারই দিব্যি দিয়ে বলছি, আমরা পুরো নির্দোষ। হঠাৎ করে সেই কঙ্কালের থেকে তার আত্মা বেরিয়ে আসে। আরে বাপরে, এটা কি হলো? কে 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 আপনি? আমি সেই তান্ত্রিক যার কথা তুমি এতক্ষণ বলছিলে। দেখো আমার শরীরে কি অবস্থা হয়েছে, আমি কঙ্কাল হয়ে গেছি। আমি এই কারাগারে রাক্ষসের রূপ নিয়ে ঘুরে বেড়াই, আমার আত্মা শান্তি পায়নি। বাবা, আমি আর আমার মা একদমই নির্দোষ, আর আর আমাদের সাহায্য করুন না। আমি জানি ধীরাজ, তোমার চোখে সত্য পরিষ্কার দেখা যাচ্ছে। তোমার মায়ের মমতা আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দিচ্ছে। তোমার সাহায্য করব ধীরাজ, কারণ আমি জানি রাজকুমারীর মৃত্যুর আসল সত্যিটা কি। কি সত্যি আপনি জানেন? তো বলে দিন না বাবা, আসল অপরাধী কে? আসল অপরাধী মহামন্ত্রী আর সেনাপতি। ওরা রাজ্যটা হাতে নিতে চাইছে। এই রাজার একটাই সন্তান ছিল, সেটা হলো তার কন্যা মায়া, আর ওরা ওর খুন করে দিয়ে পুরো রাজ্যটা হজম করতে চাইছে, বুঝলে? তাহলে এখন কি করব বাবা? দেখো, আমি তোমার সাহায্য সোজাসুজি করতে পারি না, কিন্তু মনে রাখবে আমরা একে অপরের সাহায্য করতে পারি। কি করে বাবা? কালী পাহাড়ে একটা সাধু বাবা থাকে, উনি বড় সিদ্ধ পুরুষ। যদি তুমি ওনার কাছে পৌঁছতে একবার সাফল্য পেয়ে যাও, তাহলে উনি তোমার প্রত্যেকটা সমস্যার সমাধান করে দেবেন, বুঝলে? কি সত্যি? তার মানে আমরা এখনো বাঁচতে পারি? হ্যাঁ, আর শোনো, যদি তুমি ওনার কাছে পৌঁছে যাও, তাহলে ওনাকে একটা প্রশ্ন নিশ্চয়ই করবে। জিজ্ঞাসা করবে, আমি কি করে মুক্তি পাব, কি করে আমার মুক্তি হবে, তবে কি করে আমি আবার আমার আসল রূপে ফিরে আসতে পারবো। আমিও তোমার মতো একজন সামান্য একটা মানুষ ছিলাম বাবু, কিন্তু এখন দেখো না, বেঁচে আছি না মরে গেছি, শুধু ঘুরে বেড়াচ্ছি, ঘুরে যাচ্ছি শুধু। নিশ্চয়ই বাবা, আমি আপনার মুক্তির রাস্তা নিশ্চয়ই খুঁজে বার করে আনব। কিন্তু আমাকে প্রথমে এইটা বলুন, আমি এখান থেকে বেরোবো কি করে? শোনো ধীরাজ, আমায় যে অভিশাপ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আমি কোনো ভালো মনের মানুষকে কখনোই জ্বালাতন করতে পারি না। মানে আমি বুঝলাম না, এটা দিয়ে কি হবে বাবা? আরে এটা দিয়ে যদি আমি সত্যিকারের কোনো ভালো মনের মানুষের সাথে যাই, তো সেই ব্যক্তি আমার থেকে সে নিজের থেকেই 10 মিটার দূরত্বে চলে যাবে, বুঝলে? না, মানে এটা দিয়ে কি হবে সেটাই আমি ঠিক বুঝলাম না। হঠাৎ করে ধীরাজের চোখ দুটো চমকে উঠতে থাকে, আর সে বলতে লাগলো, হ্যাঁ, হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি। যদি আমার মন পরিষ্কার হয়, তাহলে আমি আপনার কাছে যেতেই আমি আপনার থেকে 10 মিটার দূরে চলে যাব। হ্যাঁ বাবু, এইবার তুমি বুঝতে পেরেছো। আর এইভাবে আমি কারাগার থেকে বাইরে বেরিয়ে যাব। এইবার আমি বুঝলাম। হ্যাঁ, সাব্বাস, তুমি অনেক বুঝদার। তো চলো দেখা যাক, কি তুমি পরিষ্কার মনের মানুষ নাকি না। দাঁড়াও। এই কথা বলার পর তান্ত্রিক ধীরাজের কাছে যায় এবং কাছে যাওয়া মাত্রই ধীরাজ কারাগার থেকে 10 মিটার দূরে জঙ্গলে পৌঁছে যায়।
ধন্যবাদ বাবা। আমি কালী পাহাড়ের সাধুর সাথে নিশ্চয়ই দেখা করব আর আপনার মুক্তির রাস্তাও খুঁজে বার করব। আপনি নিশ্চিন্ত থাকুন বাবা, নিশ্চিন্ত থাকুন। এই বলে ধীরাজ কালী পাহাড়ের সফরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় অন্ধকার রাতে। সে চলতে থাকে। সূর্যোদয় হওয়ার আগেই সাধু বাবাকে খুঁজে বার করতেই হবে আমায়। কে জানে আমার ছেলে কি অবস্থায় আছে। আজ থেকে ২৫ বছর আগে ধীরাজের বাবার রহস্যময়ভাবে উধাও হয়ে যায়। উনার চলে যাওয়ার পর ধীরাজই তো আমার একমাত্র ভরসা। আমি আমার মাকে এরমভাবে ছেড়ে যেতেই পারি না। সাধু বাবাকে আমায় খুঁজে বার করতেই হবে। উনি আমার একমাত্র ভরসা। হে উপরবালা, আমার সাহায্য করো, আমার মাটাকে রক্ষা করো। আমার মায়ের যেন কোনো ক্ষতি না হয়। ধীরাজ চলতে চলতে হঠাৎ থেমে যায়। সামনে একটা পাথরের মূর্তি দেখতে পায়। মূর্তি দেখার পরেই তার পা থেমে যায়। সে ভয় পেয়ে বলতে লাগলো, এটা কি এই মূর্তি? এটা আবার কিরকম আজব একটা মূর্তি। হ্যাঁ, এমন মনে হচ্ছে যেন এটা আমাকেই দেখছে। হায় ওপরওয়ালা, আমি কোথায় এসে পড়লাম? হঠাৎ করে মূর্তিটা নড়ে ওঠে। পাথরের মূর্তির চোখগুলো খুলে যায় আর বলতে লাগলো, দাঁড়াও বৎস। ধীরাজের পায়ের তলা থেকে মাটি সরে যায় এটা শুনে। মূর্তিকে কথা বলতে দেখে সে চমকে ওঠে আর ভয়ে ভয়ে বলতে লাগলো, এটা কি হচ্ছে মামা? মানে পাথরের মূর্তি কথা বলছে? এটা কি হচ্ছে? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? পাথরের মূর্তি চলতে শুরু করে এবং তার চোখ দুটো চমকাতে থাকে আর সে বলতে লাগলো, আমি কোনো সাধারণ মূর্তি নই। আমি একটা অভিশপ্ত মানুষ। অনেক বছর ধরে এই পাথরে আটকে আছি। মানে আপনার এই অবস্থা কোন কোন অভিশাপের জন্য হয়েছে? হ্যাঁ বৎস, কিন্তু তুমি এই রাতে কোথায় যাচ্ছিলে? বাবা, আমি কালী পাহাড়ের দিকে যাচ্ছি। ওখানে এক সাধু বাবা তপস্যা করছে, তো আমাকে ওনার সাথে দেখা করতে হবে। আচ্ছা, কেন বৎস? কি কষ্ট তোমার? কি কারণে তুমি ওখানে যাচ্ছ? আমার ওপরে রাজকুমারীর হত্যার মিথ্যে আরোপ লেগে আছে। কালকের মধ্যে আমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারি, তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। এই জন্যেই এই সমস্যার সুরাহা করার জন্য ওই সাধু বাবার কাছে যাচ্ছি। অনেক কঠিন পরিশ্রম আছে তোমার। আমারও একটা বিনতি আছে তোমার কাছে। 20 বছর ধরে আমি এই পাথরে আটকে আছি। আমি আর এখানে বন্দী হয়ে থাকতে চাই না। তুমি কি সাধু বাবাকে জিজ্ঞাসা করতে পারবে আমি এই অভিশাপ থেকে কবে মুক্তি পাব, কি করে মুক্তি হতে পারবো? আমি আপনার যন্ত্রণা বুঝতে পারছি। আমি নিশ্চয়ই সাধু বাবার থেকে জিজ্ঞাসা করব। আমি অবশ্যই আপনাকে এখান থেকে মুক্তি দিতে চেষ্টা করব। ঠিক আছে, যাও বৎস, যাও। উপরওয়ালা তোমার রক্ষা করুক। আশা করি তুমি দুটোই, মানে আমার আর তোমার দুজনের জন্যই কোনো রাস্তা বার করবেই। যাও। ধীরাজ শ্রদ্ধার সঙ্গে মূর্তিকে বিদায় দিয়ে দেয় এবং কালো পাহাড়ের দিকে এগিয়ে যায়। অন্ধকার রাস্তায় তার পায়ের চলন আরও বাড়তে থাকে এবং সে মনে নতুন উদ্যোগ অনুভব করতে থাকে। যত তাড়াতাড়ি সম্ভব সাধু বাবার কাছে পৌঁছাতে হবে। আমাকে যে কোনো মূল্যেই মায়ের প্রাণ বাঁচাতেই হবে, নইলে ওরা তো নরর মতো আমি কখনোই হতে দেব না। আমার জীবন দিয়ে হলেও আমি আমার মায়ের প্রাণ বাঁচাবো। তখনই তার নজর একটা গাছের ওপরে পড়ে। একটা পাখি বারবার ওপর নিচ করতে থাকে। ধীরাজ মনে মনে অনেক কিছু ভাবতে থাকে এবং পাখির অদ্ভুত আচরণ দেখে সে থেমে যায় এবং ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখিটাকে দেখতে থাকে। আরে দাঁড়াও, আমার কথা শোনো। আরে তুমি তো মানুষের ভাষায় কথা বলছো। এটা কি করে হলো? আরে আমি এক অভিশপ্ত মানুষ। বিগত 25 বছর ধরে এই গাছের মধ্যেই উপর থেকে নিচে, নিচ থেকে উপরে উঠতেই থাকি। ব্যাস, দয়া করে আমার সাহায্য করো। কিন্তু এইসব হলো কি করে?
এক মহিলা আমাকে অভিশাপ দিয়েছিল। এখন আমি এই চক্র থেকে বাইরে বেরোতেই পারছি না। দয়া করে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। দয়া করে আমার সাহায্য করুন। দেখো, আমি ওই কালী পাহাড়ের সাধু বাবার কাছেই যাচ্ছি। আমি ওনার কাছে তোমার কথা নিশ্চয়ই গিয়ে বলবো। তুমি নিশ্চিন্ত থাকো। এই গাছের ওপর নিচে উড়তে উড়তে আমার আত্মা হাঁপিয়ে গেছে। দয়া করে মুক্তির আমাকে পথ দেখাও কোনো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আপনি চিন্তা করবেন না, নিশ্চিন্ত থাকুন। আমি যেই সাধু বাবার সাথে কথা বলবো, সবার আগে আপনার কথাই আমি সবার আগে বলবো। সত্যি, তুমি সত্যিই অনেক দয়ালু একটা মানুষ। তুমিই পারবে আমাকে এখান থেকে মুক্তি দিতে। ধীরাজ একটা লম্বা নিঃশ্বাস নিয়ে কালো পাহাড়ের দিকে এগোতে থাকে। তো দুই জীবনকে অভিশাপ থেকে মুক্তি দিতে হবে, আর মাকেও বাঁচাতে হবে। হে ওপরওয়ালা, হে ওপরওয়ালা, আমায় সাহায্য করো। কিছুক্ষণ হাঁটার পরে ধীরাজ একটা বানরকে দেখতে পেল। সে বানরটাকে দেখে বলতে লাগলো, এটা কি? এটা আসলে কি? হায় ওপরওয়ালা, এ বানরটা এখানে এইভাবে কেন দাঁড়িয়ে আছে? আমার তো মনে হচ্ছে এও একটা মানুষ। হে ওপরওয়ালা, এও আগার কোনো একটা অভিশাপের শিকার নয় তো? হ্যাঁ বন্ধু, আমিও একটা অভিশাপের শিকার। আমি এই অবস্থায় ২০ বছর কাটিয়ে দিয়েছি। এই বানরের রূপে দিন কাটাতে আমার আর ভালো লাগে না। তুমি কি আমাকে এই রূপ থেকে মুক্তি দিতে পারো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনি চিন্তা করবেন না। আমি কালী পাহাড়ের মহান তপস্বী বাবার কাছে যাচ্ছি। উনি খুবই প্রভাবশালী। আমি ওনার থেকে আপনার অভিশাপ থেকে মুক্তির উপায় নিশ্চয়ই জিজ্ঞাসা করব। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে অবশ্যই মুক্ত হতে সাহায্য করব। ধন্যবাদ বন্ধু, আমি আপনার উপকার কখনো ভুলব না। আপনি খুব দয়াবান। আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব যেন আপনি সকল বিপদ থেকে মুক্ত হতে পারেন। ধীরাজ আবার ওই বানরটাকে দেখে। এখন তার কাঁধে 4 অভিশপ্ত জীবের মুক্তি পাওয়ানোর ভার ছিল। কালো পাহাড়ের দিকেই সে এগোতে থাকে, যেখানে হয়তো এই সমস্ত সমস্যার সমাধান থাকবে। কালো পাহাড়ের ভয়ানক উচ্চতাকে পার করে সে তার গন্তব্যে পৌঁছে যায়। ওর সামনে একটা বিশাল গুহার দরজা ছিল, যেখান থেকে রহস্যময়ভাবে একটা আভা বেরোচ্ছিল। এটাই সেই পবিত্র স্থান হবে যেখানে মহান তপস্বী বাবা বাস করেন। মায়ের জীবন আর অভিশপ্ত জীবনগুলোর মুক্তি, হ্যাঁ, সবই এনার কৃপার ওপর দাঁড়িয়ে আছে। ধীরাজ গুহার ভেতরে প্রবেশ করে এবং প্রবেশ করার সাথে সাথে তার পা থমকে যায়। সামনে একটা অলৌকিক দৃশ্য ছিল। এক তেজস্বী আভায় ঢাকা এক জটাধারী বাবা ধ্যানে মগ্ন ছিলেন। ওহে সাধু বাবা, ওহে সাধু বাবা, আমি আপনার কাছে অনেক রকম সমস্যা নিয়ে এসেছি। কৃপা করুন, অনুগ্রহ করে আমার সাহায্য করুন সাধু বাবা, অনুগ্রহ করে আমার সাহায্য করুন। ধীরাজের আওয়াজ শুনে সেই বাবা ধীরে ধীরে তার চোখ খোলে। তার চেহারায় এক রহস্যময় হাসি ছিল, আর সে বলতে লাগলো, হ্যাঁ বাবা, আমি জানতাম আজ তুমি আসবে আমার কাছে। বাবা, আমাকে রাজকুমারীর হত্যাকারী মনে করা হচ্ছে। আমি কোনো অপরাধ করিনি। তারপরেও কাল সকালে আমাকে আর আমার সাথে আমার মাকেও মাঝ রাস্তায় সবার সামনে মৃত্যুদণ্ড দেয়া হবে। আমার পুরো পরিবারই ধ্বংস হয়ে যাবে বাবা, আমার পুরো পরিবার শেষ হয়ে যাবে। শান্ত হ বৎস, শান্ত হ। আমি সব কিছু জানি, আর এই সব কিছু তোমার পরিবারকে সম্পূর্ণ করার জন্যই হচ্ছে। বাবার এই জবাব শুনে ধীরাজ আরও অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না যে তার পরিবারের ক্ষতির মাধ্যমে কিভাবে তার পরিবার উন্নত হতে পারে। বাবা, বাবা, আপনার কথা কিচ্ছু মাথায় ঢুকছে না। আপনি শুধু আমাকে এইটুকু বলে দিন, আমি আর আমার মা কালকে মৃত্যুর দণ্ড থেকে, মানে ফাঁসি থেকে কি করে বাঁচব? আর ওই যিনি তান্ত্রিক কঙ্কাল হয়ে রয়েছেন, আর ওই যে পাথরের মূর্তিতে থাকা লোকটা, আর ওই যে কথা বলছিল পাখিটা, আর ওই যে বানরটা, এদের সবারও কিরম অভিশাপ লেগে আছে। এনারা সবাই কি করে মুক্তি পাবেন? বলে দিন বাবা, বলে দিন। আমি এই সকলের মুক্তির পথ জানি বৎস, সব জানি। বাবা এক এক করে সব প্রাণীদের মুক্তির পথ বলতে থাকে। ধীরাজ এক মনে তা শুনতে থাকে। তার চেহারায়
অদ্ভুত একটা চমক দেখা দেয়, যেন সে কোনো রাস্তা খুঁজে পেয়েছে। হ্যাঁ, ঠিক আছে বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি আসি। আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন বাবা, আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। ধীরাজ বাবাকে বিদায় দিয়ে দেয় এবং গুহা থেকে বাইরে বেরিয়ে যায়। ধীরাজ তার কথা অনুসারে সেই পাখির কাছে যেতে লাগে সবার আগে। ধীরাজ তার কথা অনুসারে সেই পাখির কাছে যায় সর্বপ্রথম। সেই পাখি তখনও সেখানে ওপর নিচ করছিল। ধীরাজ, তুমি সত্যিই এসেছো। আমার পূর্ণ বিশ্বাস ছিল তুমি একদিন ঠিক আসবে। কত বছর ধরে আমি এই দিনটার অপেক্ষা করছিলাম, তোমারই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আমি এসে গেছি, আর এখন আমি আপনার মুক্তির পথও জানি। সত্যি? কিন্তু কি করে জানলে তুমি? ওই গাছের গোড়ায় কিছু হাড় পোতা আছে, সেটাকে আগুনে পোড়াতে হবে। ব্যাস, তাহলেই আপনি মুক্ত হয়ে যাবেন। দাঁড়ান, আমি করে দিচ্ছি। আমি এক্ষুনি মাটি খুঁড়ে হাড়গুলো বের করছি। ওই জায়গাটা খুঁড়তেই অনেকগুলো হাড় দেখতে পাই ধীরাজ। দাঁড়ান, এবার আমি এই হাড়গুলো জ্বালিয়ে দিই। ধীরাজ পাশে পড়ে থাকা সেই কাঠগুলো এক করে আগুন জ্বালায়। যখনই হাড়গুলো সে আগুনের মধ্যে দেয়, একটা অদ্ভুত আলোয় চারিদিক ছেয়ে যায় এবং পাখির আকৃতি একটা মানুষে বদলে যায়। হঠাৎ সেখানে এক লোক দাঁড়িয়ে থাকে, যাকে দেখতে মনে হচ্ছিল যেন ধীরাজের সাথে তার কোনো সম্পর্ক আছে। ধীরাজ, ধীরাজ, তুমি আমাকে অভিশাপ থেকে মুক্তি দিয়ে দিয়েছ। তোমার অনেক অনেক ধন্যবাদ। তোমায় অনেক ধন্যবাদ। আরে ঠিক আছে, এতে ধন্যবাদের কিছুই নেই। চলুন, এবার আমাদের আরও দুজনকে অভিশাপ থেকে মুক্তি দিতে হবে। আসুন আমার সাথে। এই কথা বলে ধীরাজ আর লোকটি সেই বানরের উদ্দেশ্যে হাঁটতে লাগল। ধীরাজ এবং সেই মানুষটি ওই জায়গায় পৌঁছায় যেখানে সেই বানরটি বসেছিল, আর বানরটি ধীরাজকে দেখে বলতে লাগলো, ভাই, তুমি ফিরে এসেছ। আমার পুরো বিশ্বাস ছিল তুমি আসবেই। হ্যাঁ, সাধু বাবা আমাকে বলেছেন। দেখুন, এই জঙ্গলে প্রবেশ করার পূর্বে আমি এক আশ্চর্য পাথররূপে মানুষ দেখলাম। আপনাদের দুজনকে অভিশাপ থেকে মুক্তি দেওয়ার একটাই উপায়। চলুন আমার সাথে। ধীরাজ সেই বানরটাকে তাদের সাথে নিয়ে নেয় এবং তারা তিনজনে এগিয়ে যেতে থাকে। চলতে চলতে তারা সেই পাথরের মূর্তিটির সামনে পৌঁছে যায়, আর মূর্তিটা ধীরাজকে দেখে বলতে লাগলো, আরে, তুমি আবার ফিরে এসছো? নিজের সাথে এগুলো কাদের নিয়ে এসছো? আমি আপনাদের দুজনের মুক্তির উপায় নিয়ে এসেছি। এই কথা বলে ধীরাজ সেই বানরটাকে পাথরের মূর্তির দিকে ছুঁড়ে ফেলে দেয় এবং দুজন দুজনকে স্পর্শ করে। তখন পাথরের মূর্তি এবং বানরটি সেই জায়গায় দুজন সামান্য মানুষ দাঁড়িয়েছিল, তাদের চেহারায় মুক্তির খুশি ছিল। চলুন, হাতে সময় নেই। সকাল হওয়ার পূর্বেই আমাদের জায়গা থেকে ওই খড়াটা বার করতে হবে। কিছুক্ষণ ঘোরার পর তারা সেখানে একটা মাটির ঘোড়া দেখতে পায়। চলুন, তাড়াতাড়ি করুন, আমাদের রাজধানী পৌঁছাতে হবে। চলুন, এই ঘোড়াটা খুবই গুরুত্বপূর্ণ। চারজন মিলে তাড়াতাড়ি করে রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। আর অন্যদিকে রাজকুমারীর অন্তিম সংস্কারের জন্য প্রস্তুতি নেওয়া হতে থাকে। আরেকদিকে ধীরাজের মাকে সবার সামনে দাঁড় করিয়ে রাখা হয়। তোর ছেলে তো একদম ভীতুরে। আরে, ও তো পালিয়ে গেল, কিন্তু তোকে আমি ছাড়ব না। প্রথমে আমার সৈনিক তোকে ডান্ডা দিয়ে মেরে মেরে তোর জীবন নিয়ে নেবে, আর তারপরেই আমার কন্যার অন্তিম সংস্কার হবে। মহারাজ, আমার ছেলে নির্দোষ। চুপ! একটা শব্দেও যেন না হয়। আর তোর ছেলে আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে। তখনই হঠাৎ সেই চারজন ওখানে পৌঁছে যায়। আরে ধরো ওদের, ধরো! আরে ওকে ছেড়ো না, ধরো ওকে। এই হলো সেই ধোঁকাবাজ, ধরো ওকে। মহারাজ, দাঁড়ান। আমি আপনার রাজকুমারীকে ফিরিয়ে আনতে পারি। হ্যাঁ মহারাজ, ফিরিয়ে আনতে পারি। এসব কি বাজে কথা বলছো তুমি? মহারাজ, আমার কাছে এক বিশেষ অমৃত আছে। এটা খেলেই যে কোনো মৃত ব্যক্তি আবার বেঁচে উঠতে পারে।
শুধু একবার সুযোগ দিয়ে দিন মহারাজ, একবার। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু যদি তুই আমাকে আবার ঠকাস তো? না না না, আমি সত্যি কথা বলছি, না হলে আমি কেন ফিরে আসতাম? আমাদের রাজকুমারী একদম সুস্থ হয়ে যাবেন, আপনি নিশ্চিন্ত থাকুন। ধীরাজ সেই অমৃত রাজকুমারীর মুখে ধীরে ধীরে ঢেলে দিল। কিছুক্ষণ নিস্তব্ধতার পর রাজকুমারী হঠাৎ চোখ খুলল আর শ্বাস নিল। আমি কোথায়? আমার মেয়ে, আমার মেয়ে, আরে ও বেঁচে উঠেছে, ও বেঁচে উঠেছে, আমার মেয়ে। কিন্তু মহারাজ, রাজকুমারী এখন খুবই অসুস্থ, ওর খুব শীঘ্রই চিকিৎসার দরকার, যত তাড়াতাড়ি সম্ভব ওর চিকিৎসা করা উচিত। তো ঠিক আছে, রাজকুমারীকে বৈদ্যশালায় নিয়ে যাও, চলো তাড়াতাড়ি করো। এরপর সৈনিকরা রাজকুমারীকে বৈদ্যশালায় নিয়ে যায়। আর তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ, আমি তোমার মাকে মুক্তি দিলাম। তখনই মহামন্ত্রী এবং সেনাপতি একে অপরকে দেখে ঘাবড়ে যায়। মহামন্ত্রীজি, আমাদের সমস্ত যোজনা তো বিপন্ন হতে যায়, আরে রাজার কাছে যেন সত্যি কথাটা চলে না যায়। তখনই হঠাৎ করে মহামন্ত্রীর চোখ ধীরাজের সাথে আসা বাকি দুজনের উপর পড়ে। মহারাজ, মহারাজ, আরে দেখুন এই লোকগুলোকে, এই ধীরাজ কাদেরকে সাথে করে নিয়ে এসছে? আরে এরা তো? হ্যাঁ, একদম ঠিক মহারাজ, এরাই আপনার আগের মন্ত্রী, অর্থাৎ মহামন্ত্রী আর সেনাপতি, যারা আপনাকে ঠকিয়ে রাজ্যের গদি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল মহারাজ। হতে পারে এই সব কিছু ওদের ষড়যন্ত্র, আপনার গদি ছিনিয়ে নেওয়ার। হয়তো রাজকুমারী কিছু সময়ের জন্যই জীবিত, যাতে আপনার মন জয় করতে পারে, আর মন জয় করে নিয়ে আপনার গদি হাতিয়ে নেবে। আরও একটা ষড়যন্ত্র। মহারাজ, 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 আপনি আমার কথা শুনুন, মানে একবারের জন্য হলেও তো আমার কথা শুনুন আপনি। সৈনিক, এই সবাইকে এক্ষুনি মৃত্যুদণ্ড দাও। ব্যাস মহারাজ, ব্যাস, এবার আপনাকেও আমাদের কথা শুনতেই হবে। আমি হয়তো অতীতের কথা জানি না, কিন্তু একটা সত্যি আমি জানি, আপনার এই দুজন যারা আপনার কান ভরছে না, এই মহামন্ত্রী আর সেনাপতি মিলেই রাজকুমারীর হত্যা করেছিল। তোর এত বড় সাহস আমার সাথে এইভাবে কথা বলার? হ্যাঁ মহারাজ, দেখুন কিভাবে কথা বলছে আপনার সাথে। এই ধীরাজ, বানাও বানাও, আরও গল্প বানাও। আরে এটা বল ভাই, তোমার কাছে কি প্রমাণ আছে কি আমরাই রাজকুমারীর হত্যা করেছি? বল। আরে গল্প বানাতে আনাতে যা ইচ্ছা বানিয়ে ফেলছো ভাই, প্রমাণ কি আছে ভাই, প্রমাণ? একদম সত্যি মহারাজ, এই ছেলেটা শুধু কল্পনাই করে যাচ্ছে, কোনো রকম কোনো প্রমাণ নেই ওর কাছে। তখনই ধীরাজের তৃতীয় বন্ধু সামনে এলো আর বলতে লাগলো, মহারাজ, প্রমাণ তো আমি এক্ষুনি দিতে পারি। আমার কাছে এই বিশেষ গোলক আছে, যেটা দ্বারা আমি যে কোনো কারোর ভবিষ্যৎ দেখাতে পারি। আপনি শুধু আদেশ দিন। ঠিক আছে, দেখো। তখনই তৃতীয় বন্ধুর গোলা থেকে একটা আলো বেরোলো এবং অতীত দেখাতে লাগলো। রাজকুমারীকে মেরে ফেলতেই হবে, তবেই এই রাজ্য আমাদের হবে সেনাপতি। হ্যাঁ, ঠিক বলছ, তবেই এই রাজ্য আমাদের হবে। গোলা থেকে অতীত দেখানোর বিদ্যা তো ধীরাজের বাবার ছিল। এটা মিথ্যে মহারাজ, এটা মিথ্যে মহারাজ, এটা মিথ্যে। তখনই রং বেরঙের কিরণের সঙ্গে সেই সাধু বাবা প্রকট হলেন। রাজা ধীরাজ সত্যি কথা বলছে, এই দুজনেই রাজকুমারীর হত্যা করেছিল, আর এখন এই দুজন রাজকুমারীর জীবন নিতে চায়। না না, এটা সত্যি নয়, একদম না, না না, এরম কিছুই না। তখনই রাজকুমারী সেখানে ফিরে আসে আর বলতে লাগলো, বাবা, ধীরাজ সত্যি কথা বলছে। মহামন্ত্রী এবং সেনাপতি মিলে আমাকে হত্যা করে এবং তারা সেই দোষ ধীরাজের ওপর দেয়। তো তোমরা দুজন মিলে আমার মেয়ের হত্যা করেছিলে? সৈনিক, এই দুজনকে কারাগারে নিয়ে গিয়ে ফেলে দাও, ওখানে নিয়ে যাও। সৈনিক দুজনকে নিয়ে কারাগারে নিয়ে যায়। ধীরাজের মাকেও মুক্ত করে দেওয়া হয়। তৃতীয় মানুষটিকে দেখে ধীরাজের মা অবাক হয়ে যায়। হ্যাঁ সুভদ্রা, আমি তোমার রমেশ। এত বছর বাদে আপনি কোথায় ছিলেন? হ্যাঁ বাবা, তাহলে আপনি কি আমার বাবা? বাবু, আমি তোমার বাবা হই। হ্যাঁ ধীরাজ, এটা তোমারই গল্প। বহু যুগ আগে তোমার পিতা এক মহান জাদুকর ছিলেন। উনি যে কোনো ব্যক্তির অতীত দেখতে পারতেন, কিন্তু সময়ের সাথে ওনার লোভ লালসা বেড়ে যায়। একদিন এক মাতা তার অসুস্থ বাচ্চাকে নিয়ে তোমার পিতার কাছে আসে। বাবাজি, আমার ছেলেকে সাপে কেটেছে, দয়া করে বাঁচিয়ে দিন।
আরে কোন সাপে কেটেছে এটা জানাটা খুবই জরুরি। চিকিৎসার জন্য আমার ওর অতীত দেখতেই হবে। ধীরাজের পিতার চোখে লোভ দেখা দিতে থাকে। এটার জন্য 1 স্বর্ণমুদ্রা লাগবে। বাবা, আমি একজন গরিব বিধবা, আমার কাছে এত পয়সা নেই, আমার বাচ্চাকে দয়া করে বাঁচিয়ে দিন। বিনা স্বর্ণমুদ্রায় তো আমি কিছুই বলতে পারবো না। বলো, কোথায় আছে স্বর্ণমুদ্রা? আনো, আমি এক্ষুনি সবকিছু বলে দিচ্ছি। বাবা, দয়া করবেন, আমার একমাত্র সন্তান, আপনি দয়া করে আমার সন্তানকে বাঁচিয়ে দিন। সেই মহিলার বাচ্চা তার কোলেই মারা যায়। সেদিন লোভের কাছে হেরে যায় এক ছোট বাচ্চার জীবন। বাচ্চার মা প্রচণ্ড রেগে যায়। হে সাধু, আজ তোর এত লোভ! এক বাচ্চার জীবন তুই নষ্ট করলি, কখনো শান্তি পাবি না। ওই সময় এক তেজ রশ্মি ছড়ায় এবং ধীরাজের বাবা সেখান থেকে উধাও হয়ে যায়। ওই সময় ধীরাজের মা বাপের বাড়ি গিয়েছিলেন। যখন আমি বাপের বাড়ি থেকে ফিরলাম, তোমায় কোথাও দেখতে পাইনি। তোমায় সারা জায়গায় আমি খুঁজি, কিন্তু কোথাও দেখতে পাই না। সেই মায়ের অভিশাপে তোমার পিতা এক পাখিতে পরিণত হয় আর ওখানেই বন্দী হয়ে যায়, যেখানে সেই মা তার বাচ্চাকে পুঁতে দিয়েছিল। এবার বুঝলে? ও, তো এই জন্য যেই আমি হাড়গুলো জ্বালিয়ে দিলাম, তো আমার পিতা মুক্ত হয়ে গেলেন। লোভ হলো বিনাশ আর প্রায়শ্চিত্তের নতুন আরম্ভ। না না সাধু বাবা, লোভের বিনাশ এখনো হয়নি। এই দুজন আমার পূর্ব মহামন্ত্রী এবং সেনাপতি, যারা খুবই রহস্যের সাথে উদাও হয়ে গিয়েছিলেন। এই যে এই দুজন আমার মুখ্য সুরাহকর তান্ত্রিকের সাথে যুক্ত ছিল। এরা দুজন রাজার গদি হাতিয়ে নিতে চেয়েছিল। মহারাজ, যে কোনো ব্যক্তির দণ্ড ততটাই হওয়া উচিত যতটা তার অপরাধ ছিল। এটা সত্যি কি কারাবাসে বন্দী তান্ত্রিকের সাথে এরা এই দুজন মিলে আপনার রাজার গদি হাতিয়ে নিতে চেয়েছিল। কিন্তু এই দুজনে মন থেকে প্রজাদের কল্যাণই চেয়েছিল। এই দুজন প্রজাদেরকে আরও সমৃদ্ধ দেখতে চেয়েছিল। সেই সময় আপনার পিতা রাজ সিংহাসনেই বসেছিলেন আর রাজ্যের ভার সঠিকভাবে সামলাতে পারছিলেন না। আমরা আপনার পিতাকে সহজেই মেরে দিতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। আমরা শুধু রাজ্যের কল্যাণ চেয়েছিলাম। আর এদের করা পাপের সাজা এরা কিন্তু পেয়ে গেছে। রাজা তান্ত্রিক 20 বছর ধরে কারাগারে একটা কঙ্কালের মধ্যে বন্দী আছে। একটি রাক্ষসের রূপে বন্দী ছিল। যখন আমি তান্ত্রিককে অভিশাপ দিয়েছিলাম, তখন মহামন্ত্রী আর সেনাপতি পালিয়ে গিয়েছিলেন। আর কিছু সময় পর তারা জানতে পারলেন কি আমি যে জায়গায় তপস্যা করছি সেখানে মাটির নিচে অমৃত পুঁতে রাখা আছে। তো সে তার তান্ত্রিক বন্ধুদেরকে মুক্তি দিতে চেয়েছিলেন ওই অমৃতর সাহায্যে। উনি আমাকে বলেছিলেন কি এই অমৃত আমাদের দিয়ে দিন। আমিও বলে দিয়েছিলাম কি আমি এখান থেকে উঠে যাব না। তখন সেনাপতি আমার উপরে আঘাত করতে চেয়েছিল, আর তখন আমি রেগে গিয়ে ওই সেনাপতিকে এক বানরের রূপে বদলে দিয়েছিলাম, আর ওই মহামন্ত্রীকে আমি এক পাথরের মূর্তিতে বদলে দিয়েছিলাম, আর আমি তার সেখানেই স্থাপন করেছিলাম যেখানে অমৃত ছিল। আচ্ছা, তো ওই জন্যই আমি সেই বানরের রূপে বদলে যাওয়া সেনাপতি আর পাথরে পরিণত হওয়া মহামন্ত্রীর ওপরে যখন ফেললাম, তখন দুজনেই অভিশাপ মুক্ত হয়ে গেল। ওহো হো হো, ঠিক আছে, যা হওয়ার তা হয়েই গেছে। চলুন আমরা তান্ত্রিককেও মুক্তি দিয়ে দিই। সবাই তান্ত্রিকের কাছে পৌঁছায় এবং তার গায়ে অমৃত ঢালার সঙ্গে সঙ্গে সে ঠিক হয়ে যায়। বাহ পুত্র, বাহ! তোমার এই কার্যের জন্য আমরা সবাই মুক্তি পেলাম। খুব ভালো, সাবাস! তার মানে সবকিছু একে অপরের সাথে জুড়ে ছিল। কখনো কখনো অভিশাপও বরদান হয়ে যায়। এরা সকলেই তার অপরাধের প্রায়শ্চিত্ত করে নিয়েছে। এরমই হোক সাধু বাবা, এরমই হোক। আমার কন্যার জীবন তো শুধু ধীরাজের জন্যই বেঁচে গেল। আমি চাই কি আমার কন্যার বিবাহ ধীরাজের সাথেই হোক। এই শুনে রাজকুমারী লজ্জা পেয়ে যায়। আর বিবাহের পরে ধীরাজ এই রাজ্যের নতুন মহারাজা হবে। আমি প্রজাদের সেবা আর রাজ্যের কল্যাণের জন্য সর্বদা প্রস্তুত থাকব। বন্ধুরা, যদি আপনাদের আমাদের ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার একটা ক্লিক, একটা সাবস্ক্রাইব আমাদের ক্রিয়েটিভিটিকে আরও এগিয়ে নিয়ে যাবে।